আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে মুস্তাফা সায়েন্স জোনের পক্ষ থেকে। আজকে আমরা যে টপিকটা নিয়ে হাজির হয়েছি তা এসএসসি ইংলিশের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আজকের এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ করো, যে নোটগুলো দিচ্ছে ওগুলো তুলে নাও এবং যে প্র্যাকটিসগুলো দিচ্ছি ওগুলো যদি তোমরা সম্পূর্ণ করো, তাহলে ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আর তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এই একটি ক্লাসেই তোমাদের সম্পূর্ণ ট্যাগ কোয়েশ্চেন কমপ্লিট করে দেওয়া হবে, অন্য আর কোনো জায়গায় পড়তেও হবে না, দেখতেও হবে না। এই ক্লাস করো, তোমরা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় পাসই আনসার করতে পারবা, কোনো সমস্যা নেই। সো প্রথমে আমরা দেখি হোয়াট ইজ ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনটা আসলে কি? ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে এমন একটা কোয়েশ্চেন যেটা তোমার স্টেটমেন্টকে আরও প্রশ্ন করে ওটার সিওরিটি বাড়ায়। এ মিনি কোয়েশ্চেন অ্যাডেড টু দ্য এন্ড অফ এ স্টেটমেন্ট ফর কুইক কনফার্মেশন। যেমন আমরা বলি না অনেক সময় যে রহিম একজন ভালো ছেলে, নয় কি? এইটি হচ্ছে এই যে নয় কি যে শেষে আমরা বললাম যে সে ভালো ছেলে নয় কি, আমাদের কথাটাকে জোরদার করার জন্য যে কোয়েশ্চেনটা করলাম, এটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। তো এরকমই ইংলিশে যে আমরা ব্যবহার করবো ওটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। সো এই পেজটা আমাদের মোটামুটি কমপ্লিট। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, দেখো। ইউ আর এ স্টুডেন্ট, আরন্ট ইউ? তুমি একজন শিক্ষার্থী, নও কি? এই যে এটি হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আবার হি ক্যান সুইম, কান্ট হি? সে সাঁতার কাটতে পারে, পারে না কি? এই যে এরকম কোয়েশ্চেন যেগুলো আছে ওইগুলো হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। এরপরে দেখো কিছু এখানে একটু ডেফিনেশন দেওয়া আছে। ডেফিনেশন আমরা অলরেডি দিয়েছি, এখানে আর এটা নতুন করে দেখার কিছু নেই। এখানে একটা বেসিক রুল দেওয়া আছে, সেটা হচ্ছে স্টেটমেন্ট প্লাস কমা প্লাস ট্যাগ কোয়েশ্চেন এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই চিহ্নটা না দিলে কিন্তু তোমার ট্যাগ কোয়েশ্চেনটা সঠিক হলেও ভুল হয়ে যাবে, অর্থাৎ তুমি কোনো নাম্বার পাবা না যদি তুমি এই শেষে প্রশ্নবোধক চিহ্নটা না দাও। এই বেসিক স্ট্রাকচারটা ফলো করে কিন্তু তোমার সকল ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। প্রথমে দেওয়া থাকবে স্টেটমেন্ট এবং তারপরে তুমি একটা কমা দিয়ে ট্যাগ কোয়েশ্চেনটা লেখার পরে আবার কিন্তু তোমাকে প্রশ্নবোধক চিহ্নটা অবশ্যই দিতে হবে। তো এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, দেখো। ইউ আর টায়ার্ড, এটা হচ্ছে স্টেটমেন্ট। ইউ আর টায়ার্ড, তুমি ক্লান্ত হয়ে গেছো। আরন্ট ইউ, হওনি কি? এটি হচ্ছে আমাদের ট্যাগ কোয়েশ্চেন এবং এই যে শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। এখন আমরা চলে এসেছি ট্যাগ কোয়েশ্চেনের গোল্ডেন রুল যাকে বলা হয়, যেটা না জানলে তোমার ট্যাগ কোয়েশ্চেন করা অসম্ভব। সেটাকে আমরা বলছি ট্যাগ কোয়েশ্চেনের গোল্ডেন রুল। রুলটা কি? রুলটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনের যদি তোমার স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে ট্যাগটা তোমার নেগেটিভ হবে, আর যদি নেগেটিভ স্টেটমেন্ট হয় তাহলে ট্যাগ পজিটিভ হবে। এটা হচ্ছে আমাদের গোল্ডেন রুল। যেমন ইউ আর হ্যাপি, তুমি সুখী, নও কি? এই যে আরন্ট ইউ, নও কি? এই যখন আমরা দেখলাম ইউ আর হ্যাপি, তুমি সুখী, এটা একটা পজিটিভ স্টেটমেন্ট। এখানে এটা কিন্তু না বোধক না, এটা হ্যাঁ বোধক। হ্যাঁ বোধক হলে আমাদের ট্যাগটা হবে হচ্ছে না বোধক। এখানে বলা হচ্ছে আরন্ট ইউ, নও কি? এটা একটা না বোধক ট্যাগ। আবার যখন দেখো ইউ আর নট হ্যাপি, ইউ আরন্ট হ্যাপি, তুমি সুখী নও, তখন আমরা আবার কি ট্যাগ ব্যবহার করছি? আর ইউ, তুমি কি? তুমি কি সুখী? এটা তখন আমরা বলতেছি, তখন কিন্তু আমরা আর না বোধক ট্যাগটা ব্যবহার করতেছি না। তার মানে সহজ কথায়, যদি আমাদের স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে ট্যাগ হবে নেগেটিভ, আর যদি স্টেট নেগেটিভ হয় তাহলে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা হবে হচ্ছে পজিটিভ। এটি হচ্ছে মূল কথা। আচ্ছা, এবার আমরা একটু বেসিক স্ট্রাকচার আর ফর্মুলাগুলো দেখে নিই। বেসিক স্ট্রাকচারের মধ্যে দেখো, প্রথমেই আমাদের সাবজেক্ট থাকবে, তারপর অক্সিলারি ভার্ব থাকবে এবং তারপরে এই ডট ডট থাকবে, অর্থাৎ এখানে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা লিখতে হবে। এখন যখন তুমি লিখবা তখন তুমি অক্সিলারি ভার্বটা বসায় দিবা, নট বসায় দিবা এবং একটা প্রোনাউন বসায় শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, তাই হয়ে গেল। অর্থাৎ তোমার স্ট্রাকচারটা যদি এইরকম হয়, যে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস এক্সট্রা যে জিনিসপত্র সেগুলো দেওয়া আছে, তাহলে তোমার অ্যান্সারটা এইভাবে দিতে হবে। অক্সিলারি ভার্বটা আগে নিয়ে আসতে হবে, তারপর ওদের সাথে একটা নট যুক্ত করতে হবে এবং শেষে একটা প্রোনাউন যোগ করে দিতে হবে, তাহলে তোমার ট্যাগ কোয়েশ্চেনটা হয়ে গেল। এবং শেষে যেটা বললাম, একটা কোয়েশ্চেন মার্ক তো অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু তোমার অ্যান্সার সঠিক কিন্তু তুমি তারপরে কোনো মার্ক পাবা না। তো এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে, শি ইজ কামিং। এখানে দেখো শিটা হচ্ছে সাবজেক্ট, ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব যেটা আমরা এখানে উল্লেখ করেছি, এবং কামিং হচ্ছে আমাদের মেইন ভার্ব। তো যাই হোক, শি ইজ কামিং এই জায়গায় আমরা যখন এটা ট্যাগ কোয়েশ্চেন করেছি তখন আমরা যেমনটা বলেছিলাম যে আগে আমরা অক্সিলারি ভার্বটা আনবো, সেই ইজটা আমরা নিয়ে এসেছি অক্সিলারি ভার্ব এবং একটা নট যোগ করবো, এই যে এন অ্যাপোস্ট্রফি
এটা নটকে প্রেফার করতেছে এবং শেষে আমরা প্রোনাউনটাকে নিয়ে এসেছি। যেটা আমরা বলেছিলাম প্রোনাউন নিয়ে আসবো, প্রোনাউন হচ্ছে এখানে শি। তাহলে শি ইজ কামিং, এটার ট্যাগ কোয়েশ্চেন যখন আমরা করলাম এটা হয়ে গেল ইজেন্ট শি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি যে অনেকেই ট্যাগ কোয়েশ্চেন করার সময় এরকম লেখো যে, যেমন এখানে আছে ইজেন্ট শি, অনেকে লেখে ইজ নট শি। এটা কিন্তু ভুল। তুমি যদি দাও ইজ নট শি তাহলে এটা কিন্তু গ্রহণ হবে না। দিতে হবে ইজ, তারপরে এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, এই ইজেন্ট, এইভাবে লিখতে হবে। তুমি যদি লেখো ইজ নট শি তাহলে কিন্তু ভুল হবে। সো এইটা মাথায় রাখবা। আর ফর্মুলা বি যেটা রয়েছে সেটা হচ্ছে যদি তোমার স্টেটমেন্টটা নেগেটিভ হয় সেক্ষেত্রে তোমার আবার পজিটিভ করতে হবে। যেমন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস এক্সটেনশন যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব প্লাস প্রোনাউন, শেষ, আর কিছুরই দরকার নেই। অক্সিলারি ভার্বের সাথে আর কিছু যুক্ত করতে হবে না, শুধু অক্সিলারি ভার্বটা তুলে নিবা আর প্রোনাউনটা লাগাই দিবা আর শেষে প্রশ্নবোধক চিহ্ন, বাস, আর কিছু দরকার নেই। সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখতেছি, শি ইজন্ট কামিং, অর্থাৎ সে আসতেছে না। তো এটা ট্যাগ কোয়েশ্চেনটা আমরা কি করেছি, ইজ শি, সে কি আসতেছে? তো দেখো এই যে শিটা হচ্ছে প্রোনাউন কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং ইজন্ট কামিং, যে সে আসতেছে না, এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব আর কামিং হচ্ছে মূল ভার্ব। এবং শেষে যখন আমরা এটা ট্যাগ কোয়েশ্চেন করলাম তখন ওই প্রোনাউনটা আমরা নিয়ে আসলাম, প্রোনাউনের সাথে কিছু যুক্ত করলাম না, এবং আমরা যে অক্সিলারি ভার্ব নিয়ে আসলাম, অক্সিলারি ভার্বের সাথে শুধু প্রোনাউনটা যোগ করে দিলাম, তাই আমাদের এখানে এই ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে একটা কোর মেকানিক্স দেওয়া আছে, দ্য ট্যাগ কোয়েশ্চেন অলওয়েজ রিউজেস দ্য অক্সিলারি ভার্ব অর হেল্পিং ভার্ব ফ্রম দ্য স্টেটমেন্ট, অর্থাৎ তোমার যে ট্যাগ কোয়েশ্চেনটা আছে এটা সবসময় তোমার যে স্টেটমেন্টে সাহায্যকারী ভার্ব আছে ওইটাকেই ব্যবহার করবে। তবে সেখানে আবার কিছু পার্থক্য আছে, যদি তোমার সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ডু, ডিড বা ডাজ ব্যবহার করি, ওটা আবার সামনে দেখব। আচ্ছা, এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ যে স্টেটমেন্ট রয়েছে এগুলোর কম্প্যারিজন দেখতে পাচ্ছি। দেখো, হি ইজ আ গুড স্টুডেন্ট, এটা ট্যাগ কোয়েশ্চেন হবে ইজন্ট হি। হি ইজ এ গুড স্টুডেন্ট, এটার ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে ইজন্ট হি। তারপর দে আর রেডি ফর দ্য টেস্ট, আরন্ট দে, এবং এগুলো হচ্ছে পজিটিভ স্টেটমেন্ট। এবং সে নিচে দেওয়া আছে হি ডাজ নট স্মোক, সে ধূমপান করে না, এটি হচ্ছে একটি নেগেটিভ স্টেটমেন্ট। এবং সেটার যে আমরা ট্যাগ কোয়েশ্চেন করেছি সেখানে শুধু ডাজ হি দিয়ে দিয়েছে, এটা কিন্তু ট্যাগ কোয়েশ্চেনটা কিন্তু এখানে পজিটিভ। তো এখানে তোমরা দেখলেই বুঝতে পারতেছো যে কীভাবে কী হচ্ছে। এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া আছে, অবজার্ভ হাউ দ্য সাবজেক্ট, প্রোনাউন অ্যান্ড অক্সিলারি ভার্ব রিমেইন কনসিস্টেন্ট অ্যাক্রস বোথ সাইড অফ দ্য কমা, অর্থাৎ এই যে আমাদের কমার যে এই পাশে এবং ওই পাশে যে সাবজেক্ট আছে তারা কিন্তু কনসিস্টেন্ট থাকতেছে, অর্থাৎ একই রকম থাকতেছে উভয় জায়গাতেই। এটার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নেগেটিভ ওয়ার্ড আমরা চিনব কীভাবে বা কী কী নেগেটিভ ওয়ার্ড রয়েছে। এখানে দেখো, নেগেটিভ ওয়ার্ডস ইন স্টেটমেন্টের যে নেগেটিভ ওয়ার্ডগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে নো, নট, নো বডি, নো ওয়ান, নান, নাথিং, নিদার, নেভার, নো হোয়ার, তারপর হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, সেলডম, রেয়ারলি, লিটল, ফিউ, উইদাউট। এগুলো হচ্ছে মূলত তোমার নেগেটিভ ওয়ার্ডস যেগুলো সাধারণত ট্যাগ কোয়েশ্চেন ইউজ হয়ে থাকে। কিন্তু এই জায়গায় দেখো নো, নট, নো ওয়ান, এগুলো তো আমরা বুঝতেছি যে এগুলো নেগেটিভ ওয়ার্ডস, কিন্তু আমরা যেখানে ভুল করি যে হার্ডলি, অনেকেই মনে করে যে এটা পজিটিভ ওয়ার্ড, কিন্তু হার্ডলি মানে হচ্ছে যে দেখাই যায় না বা কদাচিৎ দেখা যায় এরকম জিনিস, এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ডে নেগেটিভ মিনিং এটা কিন্তু বুঝায়। আবার স্কার্সলির ক্ষেত্রেও সেম, সেলডম, রেয়ারলি, এগুলো সবই নেগেটিভ ওয়ার্ড, এবং ফিউ এগুলো নেগেটিভ ওয়ার্ড। এইগুলো তোমরা এক্সট্রাভাবে মনে রাখতে হবে, কিন্তু যদি তোমরা ভুল করে এগুলো যদি তুমি পজিটিভ ওয়ার্ড হিসেবে ধরে ফেলো তাহলে কিন্তু তোমার ট্যাগ কোয়েশ্চেনটা ভুল হবে। তো এগুলো মনে রাখবে। আচ্ছা, এখানে দেখো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, সেটা হচ্ছে ফিউ ভার্সেস এ ফিউ। ফিউ মানে হচ্ছে নেই বললেই চলে, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার বন্ধু নেই বললেই চলে। কিন্তু যখন তুমি এ ফিউ এর কথা বলবা, এ ফিউ মানে হচ্ছে কিছু, যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, অর্থাৎ আমার কিছু বন্ধু আছে। কিন্তু যখন ফিউ ব্যবহার করো তখন সেটা কিন্তু নেগেটিভ মিনিং বোঝায়, অর্থাৎ নেই বললেই চলে। ফিউ মানে হচ্ছে অলমোস্ট নান, মানে নেই বললেই চলে, এবং এ ফিউ হচ্ছে সাম। এখানে ফিউ হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড এবং এ ফিউ হচ্ছে পজিটিভ, এটা মনে রাখতে হবে। যদি তোমার কোয়েশ্চেনে ফিউ থাকে তাহলে তোমার
যে ট্যাগ কোয়েশ্চেনটা আছে ওটা পজিটিভ করতে হবে, যদি এফ ইউ থাকে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ করতে হবে, কারণ এফ ইউ হচ্ছে একটি পজিটিভ স্টেটমেন্টে ব্যবহৃত হয়। তারপর লিটল ভার্সেস এ লিটল, একই জিনিস। এ লিটল হচ্ছে একটি নেগেটিভ ওয়ার্ড, কারণ এটি ওই একই জিনিস বোঝায় যে নেই বললেই চলে, আবার এ লিটল আবার আছে কিছু কিছু বোঝায়। তো এটা কিন্তু পজিটিভ এবং লিটল হচ্ছে নেগেটিভ। তো এটাও তোমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় খেয়াল রাখবা। তো এখানে দেখো নেগেটিভ ওয়ার্ড দ্বারা কিছু এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। নোবডি কেম টু দ্য পার্টি, ডিড দে? যে নোবডি কেম টু দ্য পার্টি, কেউই পার্টিতে আসেনি, তারা কি এসেছে? সো নেগেটিভ ওয়ার্ড দ্বারা যেহেতু আমাদের ট্যাগটা স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু পজিটিভ আমাদের ট্যাগটা করেছি। এখানে দেখো এই যে এক্সাম্পল দেওয়া আছে, শি হার্ডলি ওয়ার্কস, সে কদাচিৎ কাজ করে, অর্থাৎ কাজ করে না বললেই চলে। ডাজ শি, সে কি করে? করে। সো এখানে এই হার্ডলি কিন্তু নেগেটিভ ওয়ার্ড, যে কারণে আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা পজিটিভ হয়েছে। তো তারপরে রেয়ারলি, সেলডম, সবগুলো দিয়ে উদাহরণ দেওয়া আছে। তো তোমরা এই স্লাইড কিন্তু আমরা আবার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু এই স্লাইডটা ডাউনলোড করে নিতে পারবে। সো এই স্লাইড থেকে যে প্র্যাকটিসগুলো আছে এগুলো তোমরা ভালো করে দেখে নিবে এবং প্র্যাকটিসও করে নিবে। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং অক্সিলারি অর হেল্পিং ভার্ব। তো দেখো এখানে বলা হচ্ছে অক্সিলারি ভার্বস আর হেল্পিং ভার্বস ইউজড অ্যালংসাইড মেইন ভার্বস, অর্থাৎ অক্সিলারি ভার্ব যেগুলো আছে সেগুলো মেইন ভার্বের সাহায্যের জন্য বসে বা সাহায্যকারী ভার্ব হিসেবে বসে। আচ্ছা দেখো এখানে মেইন ভার্ব যেগুলো প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে এগুলো দেওয়া আছে, এগুলো হচ্ছে এম, ইজ, আর, অজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো তোমরা সকলেই জানো। আর এখানে দেওয়া আছে কিছু মডেল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, এগুলো। সো এগুলো খেয়াল রাখবা, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বগুলো তোমরা ভালো করে নোট করে নিবে, এবং অক্সিলারি ভার্ব যদি থাকে কোনো ট্যাগ স্টেটমেন্টে তাহলে কিন্তু ট্যাগ কোয়েশ্চেন একভাবে হবে, এবং যদি না থাকে তাহলে কিন্তু অন্যভাবে হবে, যে কারণে তোমার সবগুলো অক্সিলারি ভার্ব চিনতে হবে। যেমন অনেকেই মাস্টের ক্ষেত্রে, মাস্টকে আমরা অনেকেই অক্সিলারি ভার্ব মনে করি না, কিন্তু মাস্ট কিন্তু হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এটা কিন্তু অনেকেই ভুল করে। তো ওইটা কীভাবে ভুল হয় এবং কী উদাহরণ রয়েছে ওগুলো আমরা সামনে আলোচনা করব। আপাতত তোমরা এটার কিন্তু সঠিকভাবে নোট করে নিও। আচ্ছা এখানে একটা দেখো কথা বলা আছে, সেটা হচ্ছে ইফ অ্যান অক্সিলারি ভার্ব ইজ প্রেজেন্ট ইন দ্য স্টেটমেন্ট সিম্পলি কপি দ্যাট সেম অক্সিলারি ভার্ব ইনটু দ্য ট্যাগ, অর্থাৎ যদি কোনো ট্যাগ স্টেটমেন্টে ট্যাগ অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা ওই অক্সিলারি ভার্বটা আবার কিন্তু ট্যাগ কোয়েশ্চেনে ব্যবহার করব, নতুন করে কিছু করার দরকার নেই। কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে আবার একটু ব্যতিক্রম বিষয়। আচ্ছা এখানে আমরা কিছু এক্সাম্পল দিয়েছি, যেমন হি ইজ কামিং, ইজন্ট হি, যেমনটি বলেছিলাম যে অক্সিলারি ভার্বটা ব্যবহৃত হবে সেইটাই আমরা আবার পরবর্তীতে ট্যাগ কোয়েশ্চেনে এসে বসিয়ে দেবো। সো এখানেও এগুলোর কিছু এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে দেখে নিবে। আচ্ছা এখন আমরা আলোচনা করব যদি অক্সিলারি ভার্ব স্টেটমেন্টে না থাকে তাহলে কি হবে। দেখো সেক্ষেত্রে আমাদের রুল হচ্ছে ইন সিম্পল প্রেজেন্ট টেন্স অ্যান্ড সিম্পল পাস্ট টেন্সেস স্টেটমেন্ট অফেন হ্যাভ নো অক্সিলারি ভার্ব, অর্থাৎ আমাদের যে সিম্পল প্রেজেন্ট টেন্স আছে কিংবা সিম্পল পাস্ট টেন্স আছে এগুলোতে কিন্তু সাধারণত কোনো অক্সিলারি ভার্ব থাকে না। সেই ক্ষেত্রে ইন সাচ কেসেস, সেই ক্ষেত্রগুলোতে আমরা কি করব, ডু, ডাজ বা ডিড ব্যবহার করব বেসড অন টেন্স অ্যান্ড সাবজেক্ট, সাবজেক্ট এবং টেন্সের উপর নির্ভর করে আমরা ডু, ডিড কিংবা ডাজ ব্যবহার করব। আচ্ছা দেখো এখানে যখন প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, অর্থাৎ এখানে সাবজেক্ট হিসেবে যেগুলো ব্যবহৃত হতে পারে সেগুলো হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট কিংবা আই, ইউ, দে। যদি এই চারটার মধ্যে কোনো একটা থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব ডু ব্যবহার করতে হবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। আবার এখানে এক্সাম্পল দেওয়া আছে অবশ্য, তোমরা দেখে নিতে পারো। আবার যদি প্রেজেন্ট সিম্পলসের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট এগুলো ব্যবহৃত হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডাজ ব্যবহার করতে হবে। এটা আমরা সকলেই মোটামুটি জানি যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে ডাজ ব্যবহৃত হয়। আবার পাস্ট সিম্পল টেন্স যদি হয় তাহলে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, যে কোনো সাবজেক্ট যদি সিম্পল পাস্ট টেন্স হয় ডিড ব্যবহার করবে, যে কোনো সাবজেক্ট ম্যাটার না, শুধু যদি 2 নম্বর ভার্ব থাকে অর্থাৎ পাস্ট টেন্স হলে, সিম্পল পাস্ট টেন্স হলেই আমরা ডিড ব্যবহার করব।
এবং তারপর পাস্ট সিম্পলের সাথে যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে তারপরেও আমরা ডিডি ব্যবহার করব, এখানে কোনো পার্থক্য নেই। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, ইউ প্লে ফুটবল, ডোন্ট ইউ। যেমন আমরা বলছিলাম, এখানে উদাহরণ দেখো, ইউ দেওয়া আছে, এখানে সাবজেক্ট হিসেবে ইউ ব্যবহৃত হয়েছে এবং সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, তাই আমরা এখানে ডোন্ট ইউ ট্যাগ কোয়েশ্চেন করেছি। এবং যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি প্লেস ফুটবল, এখানে হি হচ্ছে একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে এখানে আমরা ডাজন্ট হি ব্যবহার করেছি। আবার দে ওয়েন্ট হোম, ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম, অর্থাৎ সে গিয়েছিল। দে ওয়েন্ট হোম, সে বাড়ি গিয়েছিল। সো এই জায়গায় যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, সেক্ষেত্রে আমরা সিম্পলি ডিডেন্ট দিয়ে দেব। পাস্ট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট যাই থাক, আমরা ডিড এর ব্যবহার করব সেখানে। আশা করি তোমরা এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা নাউন চেঞ্জটা দেখব, যে আমরা কিভাবে যে আমাদের সাবজেক্ট রয়েছে বা নাউন, আমরা যে নাউন কিভাবে আমরা চেঞ্জ করে প্রোনাউনে নিব আমাদের ট্যাগ কোয়েশ্চেনে। প্রথমে দেখো, এখানে আছে রহিম। রহিম হচ্ছে একজন ছেলে, একজন মানুষ, একজন ছেলে। ছেলেদের ক্ষেত্রে সবসময় আমরা জানি হি ব্যবহৃত হয়, মেয়েদের ক্ষেত্রে সি ব্যবহৃত হয়, এগুলো তো আমরা জানি। আবার যদি প্লুরাল হয় তাহলে দে ব্যবহৃত হয়, সেটা ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই হবে। আবার যদি কোনো, যেমন দ্য বুক রয়েছে, বুক হচ্ছে একটি অবজেক্ট, সেক্ষেত্রে এখানে আবার ইট ব্যবহৃত হয়েছে। আবার দেখো, এখানে উদাহরণ দেওয়া আছে, যেমন রহিম ইজ প্রেজেন্ট টুডে, ইজন্ট হি, এই যে হি, এই হিটা হচ্ছে রহিমের প্রোনাউন। আবার মিনা হচ্ছে একজন মেয়ে, তার প্রোনাউন হবে শি, সেক্ষেত্রে এখানে দেখো ডিডেন্ট শি। আবার এখানে আছে দ্য বয়েজ আর প্লেইং, ছেলেরা খেলছে। দ্য বয়েজ হচ্ছে প্লুরাল, অর্থাৎ বোঝাচ্ছে ছেলেরা খেলতেছে, এখানে একাধিক ছেলেদের বোঝাচ্ছে, তাই আমরা আরেন্ট দে ব্যবহার করেছি। এখানে দেটা হচ্ছে দ্য বয়েজের প্রোনাউন। আবার দ্য বুক ইজন্ট ইন্টারেস্টিং, মানে বইটি খুব একটা আনন্দদায়ক না, ইন্টারেস্টিং না, মজাদার না, সেক্ষেত্রে আমরা কিন্তু ইট ব্যবহার করেছি, কারণ বুক হচ্ছে এটি অবজেক্ট, যে কারণে আমরা সেক্ষেত্রে ইট ব্যবহার করেছি। আচ্ছা, তারপর এখানে আমরা হিউম্যান সাবজেক্ট প্রোনাউন টেবিল দেখতে পাচ্ছি, যেখানে কোন কী ক্ষেত্রে কী প্রোনাউন ব্যবহৃত হবে সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এ বয়, ম্যান, মেল নেম, রহিম, ফাদার, এগুলো সব কিছুর ক্ষেত্রে হি ব্যবহৃত হবে। আবার এ গার্ল, ওমেন বা ফিমেল বা কোনো মেয়ে মানুষের নাম থাকলেও শি ব্যবহৃত হবে, এবং প্লুরাল হিউম্যান থাকলে বয়েজ, গার্লস, মেন, ওয়েমেন, এগুলো থাকলে আমরা দে ব্যবহার করব। আবার ইনডেফিনিট সিঙ্গুলার হলে পারে, যেমন সামওয়ান, সামবাডি, এভরিওয়ান, এগুলো থাকলে কিন্তু আমরা দে ব্যবহার করব। আর যদি ইনডেফিনিট নেগেটিভ হয়, যেমন নো ওয়ান, নোবডি, সেক্ষেত্রেও আমরা দেই ব্যবহার করব। তো এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, কিংবা আমরা যেহেতু স্লাইড দিয়ে দেবো সেখান থেকে তোমরা এটা নোট করে নিতে পারো। আচ্ছা, প্রোনাউন ফর নন হিউম্যান সাবজেক্টস। নন হিউম্যান মানে হচ্ছে অমানবিক কিছু না, মানে যদি মানুষের বদলে অন্য যে জিনিসগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে প্রোনাউনটা কীভাবে আমরা করব সেটা এবার আমরা একটু দেখব। তো দেখো, যদি প্রোনাউনটা হয় বস্তুর ক্ষেত্রে, যেমন দ্য কার ইজ নিউ, গাড়িটি হচ্ছে নতুন। এই যে যেমন আমরা এখানে নিয়ম দেখতে পাচ্ছি, সিঙ্গুলার হলে ইট ব্যবহৃত হবে, প্লুরাল হলে দে ব্যবহৃত হবে। এখানে কিন্তু অবজেক্টের কথা বলা হচ্ছে, এমন অবজেক্ট, বস্তু এক কথায়, যেটা বস্তু, কোনো প্রাণী না, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করব, ইট ব্যবহার করব সিঙ্গুলার হলে, আর প্লুরাল হলে দে ব্যবহার করব। এখানে দেখো দ্য কার ইজ নিউ, গাড়িটি নতুন, ইজন্ট ইট, ইট ব্যবহৃত হচ্ছে এখানে, কারণ এটি একটি বস্তু। আবার এখানে দেওয়া হচ্ছে দ্য কার্স আর নিউ, এখানে কার্স আছে, কার্স হচ্ছে এটি প্লুরাল ফর্ম, যে কারণে আমরা আবার এখানে আরেন্ট দে ব্যবহার করেছি। দে ব্যবহার কারণ হচ্ছে এটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি অ্যানিমালস বা পেটস, এগুলোর ক্ষেত্রে জেনারেলি আমরা ইট ব্যবহার করি পেটসের ক্ষেত্রে, প্রাণীদের ক্ষেত্রে। আর যদি পার্সোনাল পেট হয় তাহলে হি বা শি আমরা ব্যবহার করতে পারি। যেমন যদি কোনো প্রাণী বা পেট এর নাম উল্লেখ থাকে, সেক্ষেত্রে এটা হবে
যেমন দ্য ডগ বার্ট, কুকুরটি ঘেউ ঘেউ করছে। ডিডেন্ট ইট, এখানে ইট ব্যবহৃত হচ্ছে, কারণ এখানে কুকুর বোঝানো হচ্ছে দ্য ডগ। কিন্তু যখন পার্সোনাল পেট হবে, অর্থাৎ যখন নাম ইউজ করা হচ্ছে টমি, টমি ইজ ফেথফুল, টমি বিশ্বস্ত, তখন ইজেন্ট হি ব্যবহার করা হচ্ছে, তখন তাকেও একটু মানুষের মতো করে দেখা হচ্ছে। যাই হোক, এগুলো খুবই রেয়ার, এগুলো সাধারণত তুমি পাবা না তোমাদের এসএসসি লেভেলে, এগুলো সাধারণত আসে না, কারণ এগুলো খুবই কনফিউজিং। টমি মানুষের নাম বোঝাচ্ছে না কুত্তার নাম বোঝাচ্ছে, তুমি কীভাবে টের পাবো? তো এগুলো বোঝা যায় না, যে কারণে এগুলো সাধারণত আসবে না। তবে তোমার ডে টু ডে লাইফে কিন্তু ব্যবহার করার জন্য এগুলো আবার দরকার। যেমন তুমি তোমার প্রতিবেশী একটা কুকুর দেখলা, যার নাম টমি, তো তুমি বললো টমি ইজ ফেথফুল, ইজেন্ট হি। এখানে আবার ইজেন্ট ইট ব্যবহার করলে কিন্তু ভুল হবে, সো এটা খেয়াল রাখবা। আচ্ছা, যাই হোক, তারপর প্লেসেস, ইনস্টিটিউশন, এগুলোর ক্ষেত্রে কী হবে? জায়গা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখো, কান্ট্রিজ অ্যান্ড সিটিজের ক্ষেত্রে ইট ব্যবহার হয়। যেমন ঢাকা ইজ ক্রাউডেড, মানে ঢাকায় জনসংখ্যা খুবই বেশি, তো এখানে বলা হচ্ছে ইজেন্ট ইট, ইট ব্যবহৃত হয়েছে। আর দ্য কান্ট্রি ডেভেলপস, দেশ উন্নতি করছে, তাহলে এখানে ডাজেন্ট ইট কিন্তু ব্যবহৃত হয়েছে। যেহেতু ডেভেলপস আছে, সেক্ষেত্রে এখানে ডাজেন্ট। দ্য কান্ট্রি আসলে থার্ড পারসন সিঙ্গুলারের মধ্যে পড়তেছে, যে কারণে ডাজেন্ট ইট ব্যবহৃত হচ্ছে, এখানেও কিন্তু ইট ব্যবহৃত হচ্ছে। এটি হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক। আচ্ছা, চলো আমরা পরবর্তী স্লাইডে যাই। দেখো, এবার আমরা দেখবো ইনডেফিনিট প্রোনাউন্সের ক্ষেত্রে কি হয়। যদি তোমার পার্সনটা এমন হয় যে প্রোনাউনের সাথে বডি কিংবা অন এগুলো যুক্ত আছে, তো সেক্ষেত্রে কিন্তু তোমার দে ব্যবহৃত হবে আমাদের ট্যাগ কোশ্চেনে। যেমন এখানে আছে উদাহরণস্বরূপ এভরিওয়ান, এভরিবডি, এগুলো। এখানে দেখো এভরিওয়ান এনজয়েড দ্য ট্রিপ, ডিডন্ট দে। তারপরে আছে সামওয়ান স্টোল মাই পেন, কেউ একজন আমার কলম চুরি করে নিয়ে গেছে, হ্যাভেন্ট দে। সো এইগুলো কিন্তু একটু অনেকেই ভুল করে থাকে, সো এগুলো একটু ভালো করে দেখে নিও। যদি তোমার পার্সনটা এমন হয় যার সাথে বডি কিংবা অন যুক্ত আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোনাউনটা ট্যাগ কোয়েশ্চেনে দে ব্যবহার করতে হবে। আচ্ছা, নোবডি অ্যানসার্ড, কেউই উত্তর দেয়নি, ডিড দে, এখানেও কিন্তু আবার দে ব্যবহৃত হয়েছে। আবার দেখো, যদি থিংস হয় বা থিং হয়, তাহলে কিন্তু ইট ব্যবহৃত হবে। এখানে দেখো এভরিথিং ইজ রেডি, সব কিছুই প্রস্তুত। সো আমরা এখানে কী ব্যবহার করেছি? ইজেন্ট ইট, এখানে আবার ইট ব্যবহৃত হয়েছে। তারপর সামথিং ইজ রং, কিছু একটা সমস্যা আছে, ইজেন্ট ইট, এখানে আবার ইট ব্যবহৃত হয়েছে। সো এইভাবে নাথিং হ্যাপেন্ড, কিছুই হয়নি, ডিড ইট, হয়েছে কি? সো এখানে কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ সব কিছু মিলে উদাহরণ দিচ্ছি, যেন তোমরা পরীক্ষায় খুবই ভালো করতে পারো। এবং আমরা এত উদাহরণ এখানে অ্যাড করেছি যে এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার আর এক্সট্রাভাবে না পড়লেও চলবে, তাই বলে পড়াবার বাদ দিও না। স্পেশাল এক্সেপশনস, অর্থাৎ কিছু ব্যতিক্রম আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন আই অ্যাম এর পরিবর্তে আরেন্ট আই ব্যবহৃত হয়। তোমরা এটা অনেকেই জেনে থাকবে যে যদি আই অ্যাম থাকে, তাহলে কিন্তু আরেন্ট আই হয়। অ্যামড আই বলে কিছু নাই, যে অ্যাম এর সাথে নট যোগ করে তুমি যে অক্সিলারি ভার্ব করবে, এরকম কিন্তু কখনো হয় না। যখনই তোমরা দেখবা যে তোমাদের কোয়েশ্চেনে রয়েছে হচ্ছে আই অ্যাম, সেখানেই কিন্তু তোমাকে আরেন্ট আই এটা ব্যবহার করতে হবে, সেই জায়গায় তোমরা এটা ব্যবহার করবা। এই যে আমরা অনেকেই ভাবতে পারে যে এই জায়গায় হয়তো এইটা হবে, যে আমি অ্যাম লিখলাম, তারপর এন দিয়ে অ্যাপোস্ট্রফি দ্য নট, এটা কিন্তু ভুল, এটা হবে না। তোমাকে আরেন্ট আই লিখতে হবে, এইটাই লিখতে হবে। আচ্ছা, দেখো এখানে কিছু আমরা এক্সাম্পল দিয়েছি পজিটিভ স্টেটমেন্টের ক্ষেত্রে। আই অ্যাম লেট, আরেন্ট আই, যেহেতু এটা পজিটিভ স্টেটমেন্ট, আমাদের ট্যাগ কোয়েশ্চেনটা নেগেটিভ হয়েছে। আর যদি এরকম হয় আই অ্যাম নট লেট, আমি দেরি করিনি, অ্যাম আই, সেক্ষেত্রে আবার অ্যাম আই হবে। যদি আই অ্যাম নট থাকে, নেগেটিভ হলে পারে। আর যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আরেন্ট আই এটা ব্যবহৃত হবে। আচ্ছা, পরবর্তীতে যাই আমরা। তো এখানে দেখো সহজভাবে বলা হয়েছে আই অ্যাম থাকলে আরেন্ট আই হবে, আই অ্যাম নট থাকলে অ্যাম আই হবে, সিম্পল। সো যদি পরীক্ষা দেখো আই অ্যাম আছে, সরাসরি আরেন্ট আই, আর কোনো কিছু দেখার সময় নেই। আর যদি আই অ্যাম নট থাকে, তাহলে অ্যাম আই,
আর বাকি কিচ্ছু দেখার দরকার নেই, এটা থাকলেই এইটা হবে। আচ্ছা, ডুয়াল রোল অফ হ্যাভ হ্যাজ হ্যাড। দেখো, হ্যাভ হ্যাজ হ্যাড হচ্ছে এমন শব্দ যার বাক্যে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আবার অক্সিলারি ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। এটার দুই কেসই রয়েছে, যে কারণে আমাদের এইটার ব্যবহার সেন্টেন্সের মিনিংয়ের উপর নির্ভর করে কিন্তু করতে হবে ট্যাগ কোশ্চেনটা। এখানে দেখো, হি হ্যাজ ফিনিশড দ্য ওয়ার্ক, সে কাজটি শেষ করে দিয়েছে। এখন দেখো, এখানে হ্যাজ হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং ফিনিশড শেষ করে ফেলেছে, এইটা হচ্ছে মেইন ভার্ব। সো এই জায়গায় হ্যাজটা ব্যবহৃত হয়েছে সাহায্যকারী ভার্ব হিসেবে, এবং আমরা জানি যদি কোনো বাক্যে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে ওই সাহায্যকারী ভার্বের সাথে শুধু নট যোগ করে দিলে পরেই আমাদের কিন্তু ট্যাগ কোশ্চেনটা হয়ে যাবে। সো এখানে কিন্তু একরকম ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, যেমন দে হ্যাভ গন হোম, তারা বাড়ি চলে গিয়েছে। এখানেও হ্যাভ সাহায্যকারী ভার্ব এবং গন হচ্ছে মেইন ভার্ব, যে কারণে আমাদের এখানে হ্যাভেন্ট দিয়ে ব্যবহার করতে হচ্ছে, কারণ হ্যাভেন্ট হচ্ছে আমাদের সাহায্যকারী ভার্ব, ওটাকে সাথে আমরা নট যোগ করে দিলাম, শেষ। আবার শি হ্যাড লেফট আর্লি, সে সকাল সকালে চলে গিয়েছে, হ্যাডেন্ট শি। এই গেল উদাহরণ যদি আমাদের হ্যাভ হ্যাজ হ্যাড সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন যদি এগুলো সাহায্যকারী ভার্ব না হয়ে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সেক্ষেত্রে কী হবে, আসলে আমরা সেই উদাহরণগুলো দেখি। যেমন এখানে আছে ইউ হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি আছে। এখানে হ্যাভ কিন্তু মেইন ভার্ব, এখানে আছে অর্থে এটাকে ব্যবহৃত, এটি আছে অর্থে ব্যবহৃত হয়েছে। সেই জায়গায় আমরা কি বলছিলাম এর আগে, যদি কোনো জায়গায় সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে আমরা ডু, ডিড, ডাজ এগুলো নিয়ে আসবো। সো এখানে দেখো, যেহেতু ইউ আছে সেক্ষেত্রে আমরা জানি যে এখানে ইউ এর ক্ষেত্রে ডোন্ট হয় বা ডু হয়, সো আমরা এখানে ডোন্ট ইউ ব্যবহার করেছি। এই জায়গায় কিন্তু অনেকেই ভুল করে, যে মনে করে হ্যাভ তো দেওয়া আছে তাহলে ইউ হ্যাভ এ কার, আমরা লিখবো হচ্ছে হ্যাভেন্ট ইউ। ভুল, এটা ব্যবহার করা যাবে না, যেহেতু হ্যাভ আমাদের মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যদি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতো সেক্ষেত্রে ওটা ঠিক ছিল। আবার এখানে দেখো, হি হ্যাজ এ ল্যাপটপ, তার একটি ল্যাপটপ আছে। ডাজেন্ট হি, যেহেতু হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করেছি। আবার দে হ্যাড এ হাউস, ডিডন্ট দে, এখানেও হ্যাড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তো আশা করি তোমরা এই হ্যাড, হ্যাভ, হ্যাজ এগুলোর ক্ষেত্রে যে কনফিউশন রয়েছে এটা দূর হয়ে গেছে এবং এক্ষেত্রে আর তোমরা ভুল করবা না। আচ্ছা, স্ট্যান্ডার্ড নেগেটিভ কনস্ট্রাকশন এখানে দেওয়া আছে যে আমরা কিভাবে একটি অক্সিলারি ভার্বকে নেগেটিভ করব। এখানে আমাদের সাধারণ যে ভুল হয়ে থাকে সেটা হচ্ছে অনেকেই এটা করে, সেটা হচ্ছে যে ইজ দেওয়া আছে সেন্টেন্সে তাহলে ইজন্ট হবে, তো তারা কি করে এই ইজ লেখে প্রথমে তারপরে নট। এটা কিন্তু ভুল, এটা ব্যবহার করলে হবে না। যদিও মনে হচ্ছে ইজ নট, এটা তো ঠিকই আছে কিন্তু এটা ঠিক নাই। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এরকম ব্যবহার করা যায় না। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে সবসময় তোমাকে এই যে অ্যাপোস্ট্রফি ইউজ করে কাজ করতে হবে। যেমন এখানে ইজেন্ট আছে, আরেন্ট আছে, ওয়াজেন্ট আছে, এরকমভাবে অ্যাপোস্ট্রফি ইউজ করে তোমাদেরকে কিন্তু ওয়ার্ডগুলোকে নেগেটিভ করতে হবে। তুমি যদি লেখো আর নট, এটা ট্যাগ কোশ্চেন ব্যবহার করা যাবে না। এটা তুমি যদি ট্যাগ কোশ্চেন ব্যবহার করো এটা ভুল হিসেবে দেখা হবে, তুমি কোনো মার্কই পাবে না। আবার এখানে দেখো, ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে মাস্ট প্লাস নট, মাস্ট কিন্তু একটা মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব হওয়ার কারণে যদি তোমার সেন্টেন্সে মাস্ট থাকে তাহলে কিন্তু তোমার মাস্টের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে নট যুক্ত করে দিতে হবে। এরকমভাবে এখানে ফুল চার্ট দেওয়া আছে, এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নোট করে নিবা যে কিভাবে কি করতে হবে। আচ্ছা, এখানে এইন্ট কিভাবে ব্যবহৃত হয় ওটা দেওয়া আছে। আসলে এইন্ট আমরা সাধারণভাবে ব্যবহার করি না আমাদের ফর্মাল কনভারসেশনে। যখন তুমি তোমার বন্ধুর সাথে কথা বলছো তখন তুমি কথা একভাবে বলো, আবার যখন তুমি কলেজের প্রিন্সিপালের সাথে কথা বলছো তখন কিন্তু অন্যভাবে কথা বলো। সো এই যে এইন্ট আছে এইটা সাধারণত আমরা ক্যাজুয়াল কনভারসেশনে ব্যবহার করি, অর্থাৎ যখন আমরা বন্ধুদের সাথে কথা বলতেছি বা এই রেগুলার একজনের সাথে কথা বলতেছি তখন আমরা এই এইন্ট ব্যবহার করি, অর্থাৎ ক্যাজুয়াল কনভারসেশনে এটা ব্যবহার হয়। ফর্মাল কনভারসেশনে বা ফর্মাল যে রাইটিংগুলো আছে সেখানে কিন্তু এইন্ট ব্যবহার করা হয় না, সেখানে ব্যবহার করা হচ্ছে আরেন্ট। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর এইটা হচ্ছে ক্যাজুয়াল। সো এটা আমরা ব্যবহার করব না। যেহেতু তুমি পরীক্ষার খাতায় লিখতেছো, পরীক্ষার খাতায় লেখা এটা অবশ্যই একটা বোর্ড এক্সাম, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটা বিষয় এবং ফর্মাল একটা বিষয়, যে কারণে আমাদের আরেন্ট
এইটা ব্যবহার করতে হবে, আমরা ain't এটা ব্যবহার করতে পারবো না। তবে যদি কেউ লেখে থাকে সেক্ষেত্রে এটাকে ভুল ধরা হবে না, তবে এটা না করাই ভালো। সো এটা তোমরা মনে রাখবা, এটা পরীক্ষার ক্ষেত্রে তোমরা সবসময় ain't ব্যবহার না করার চেষ্টা করবা। আচ্ছা, এখন আমরা দেখি যে যদি কোনো স্টেটমেন্ট শুরু হয় লেটস দিয়ে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং টপিক। লেটস থাকলেই সহজ কথা তোমরা শ্যাল উই ব্যবহার করবা। লেটস যেগুলো থাকে মনে রেখো যে বোর্ড কোয়েশ্চেনে একটা না একটা লেটস দিয়ে থাকবেই, এটা সাধারণত থাকে। একটা প্রশ্ন তুমি এই লেটসের নিয়ম জানো মানে তোমার একটা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবে। সো যখন তোমার বাক্যটা স্টেটমেন্টটা লেটস দিয়ে শুরু হবে বা লেটাস দিয়ে শুরু হবে, তখন তুমি সোজা না কিছু কোনো দিকে তাকাবে না, কি আছে না আছে কি বলতেছে কোনো কিছু দেখার সময় নাই, ডাইরেক্ট যা শ্যালুই বসায় দেবে, শেষ। আর কিছু দরকার নেই, শ্যালুই লিখে দেবা, সব শেষ। লেটস থাকলেই শ্যালুই। উদাহরণগুলো দেখো, লেটস গো ফর এ ওয়াক, চলো একটু হাঁটতে যাই, এখানে শ্যাল উই। আবার লেটস প্লে ফুটবল, শ্যাল উই। লেটস হেল্প দ্য পোর, চলো গরিবদেরকে সাহায্য করা যাক, শ্যাল উই। তো যদি আমাদের বাক্যে লেটস থাকে তাহলে স্বাভাবিকভাবেই আমরা শ্যাল উইটা ব্যবহার করব, এবং তোমার পরীক্ষা যেগুলো আসবে এখানে শ্যাল উই ব্যবহার করলেই শেষ, আর কিছুর দরকার নেই। আচ্ছা, এখানে লেটস ভার্সেস লেট আস অর বা লেট মি বা লেট হিম, এগুলোর কিছু ইউজেসের পার্থক্য আছে, ব্যতিক্রম কিছু আছে, যেগুলো যদিও এগুলো সাধারণত তোমাদের এক্সামে আসে না, তারপরে জেনে রাখা ভালো, আবার আসতেও পারে, বলা যায় না। দেখো এখানে যখন সাজেশন বা প্রপোজাল বোঝায় লেট দ্বারা, তখন কিন্তু আমরা শ্যাল উই ব্যবহার করি। অর্থাৎ যখন বলা হচ্ছে লেটস গো ফর এ ওয়াক, চলো একটু হেঁটে আসা, দেখে একটা সাজেশন বা প্রস্তাবের মতো বোঝা যাচ্ছে, প্রপোজালের মতো বোঝা যাচ্ছে, যে কারণে এখানে আমরা শ্যাল উই ব্যবহার করব। আবার যখন সিকিং পারমিশন, অর্থাৎ তুমি কারোর কাছ থেকে কোনো অনুমতি চাচ্ছ কিংবা রিকোয়েস্ট করতেছো, সেক্ষেত্রে কিন্তু আবার আমাদের উইল ইউ ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন আমরা এখানে দেখতেছি লেট আস গো হোম নাও, এখানে উইল ইউ ব্যবহার করা হয়েছে। তবে এইটা কিন্তু একটা ব্যতিক্রম জিনিস, কারণ এখানে লেট আস গো হোম এইটা এমনও হতে পারে যে এটা প্রপোজালও কিন্তু মনে হচ্ছে, চলো বাড়ি যাই, এটা প্রপোজালও হতে পারে, আবার একটা রিকোয়েস্টও হতে পারে। সো এইটা একটু ব্যতিক্রম। এখানে তুমি যদি শ্যাল উইও ব্যবহার করো সেক্ষেত্রে ভুল হবে না, এটা দুইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, শ্যাল উই উইল ইউ দুইটাই তুমি ব্যবহার করতে পারবা। আবার এখানে লেট মি স্পিক ফার্স্ট, আমাকে আগে বলতে দাও, এটা কিন্তু একটা অনুমতি চাওয়া হচ্ছে বা রিকোয়েস্ট করা হচ্ছে, বুঝতে পারতেছো, এখানে কিন্তু উইল ইউ ব্যবহার করতে হবে। এখানে যদি তুমি শ্যাল উই ব্যবহার করো তাহলে কিন্তু ভুল হবে, যেহেতু এখানে আছে লেট মি, লেট আস নাই বা লেটস নাই, সেক্ষেত্রে আমাদের উইল ইউ ব্যবহার করতে হবে। আবার লেট হিম ডু দ্য ওয়ার্ক, এখানে লেট হিম ডু দ্য ওয়ার্ক, এখানেও কিন্তু মানে এটা রিকোয়েস্টই করা হচ্ছে বা পারমিশন চাওয়া হচ্ছে, যেক্ষেত্রে এখানেও কিন্তু উইল ইউ ব্যবহার করতে হবে, শ্যাল উই ব্যবহার করলে ভুল হবে। আর গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এইটার যে দেখতেছো ফার্স্ট, এটা দুইটার ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট, বুঝতে হবে যে আসলে কি বোঝাতে হচ্ছে, বোঝাচ্ছে সাজেশন বোঝাচ্ছে নাকি রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেটার উপর নির্ভর করে এটাকে আমাদের করতে হবে। যদিও সাধারণভাবে শ্যাল উই এখানে ব্যবহৃত হবে, যে স্লাইড বানাইছে সে হয়তো একটু খেয়াল করেনি। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে? ইম্পারেটিভ সেন্টেন্স মূলত আদেশমূলক বাক্য আমরা বুঝে থাকি, যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু সাধারণত উইল ইউ, ওয়ান্ট ইউ এগুলোই ব্যবহৃত হয়ে থাকে। এখন এখানে দেখো একটা উদাহরণ দেওয়া হচ্ছে, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, উইল ইউ, তুমি কি খুলবে? তারপরে ক্লোজ দ্য উইন্ডো, দরজাটি বন্ধ করো, ওয়ান্ট ইউ, করবে নাকি? এরকম যদি আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা এইগুলো উইল ইউ, ওয়ান্ট ইউ এইগুলো ব্যবহার করব। আচ্ছা, তারপর আমরা যাই ইন্ট্রোডাক্টরি দেয়ার সেন্টেন্স। যদি সেন্টেন্সের শুরুতে দেয়ার থাকে সেক্ষেত্রে কি হবে? যদি কোনো সেন্টেন্সের সামনে তোমরা দেয়ার দেখতে পাও তাহলে প্রোনাউন হিসেবে ওই দেয়ারটাই আবার বসিয়ে দিবে, শেষ, আর কিছু দরকার নেই। যেমন এখানে দেখো দেয়ার ইজ এ প্রবলেম হিয়ার, এখানে একটি সমস্যা আছে, ইজন্ট দেয়ার, এখানে প্রবলেম নেই কি? তো এইরকমভাবে যেখানেই আমরা দেয়ার দেখতে পাবো ওই দেয়ারটাকে আমরা আবার ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসেবে ব্যবহার করব। এখানে দেখো দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসের মধ্যে কোনো পানি নেই, ইজ দেয়ার, আছে কি? সো দেয়ার যদি স্টেটমেন্টের শুরুতে যদি দেয়ার থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে সেই দেয়ারটাকেই প্রোনাউন হিসেবে ব্যবহার করব।
আচ্ছা, তারপরে যাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ক্ষেত্রে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তোমরা জেনে থাকবে যে সাধারণত 4 ধরনের, দিস, দ্যাট, দিজ, দোজ। এই 4টা হচ্ছে এটা হচ্ছে এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং দিজ আর দোজ ব্যবহার হয় হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। যেমন দিস ইজ আ পেন, এটি হচ্ছে একটি কলম। আর দিজ আর ফিউ পেন্স, দিজ যখন ব্যবহৃত হয় সেখানে একাধিককে রেফার করে এবং যখন সিঙ্গুলার হয় তখন একটিকে বোঝায়। সো দিস ব্যবহৃত হয়, দিস এটি ব্যবহৃত হয় হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, দিস ব্যবহৃত হয় হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। আবার একইভাবে দ্যাট ব্যবহার হয় হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, দোজ ব্যবহৃত হয় হচ্ছে প্লুরালের ক্ষেত্রে। সো এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি থাকে তাহলে সিঙ্গুলার দিস দ্যাটের ক্ষেত্রে তোমার ইট ব্যবহার করতে হবে এবং দিস বা দোজের ক্ষেত্রে তোমাকে দে ব্যবহার করতে হবে। যেমনটি এখানে দেখো, দিস ইজ ইয়োর বুক, এটি হচ্ছে তোমার বই। ইজন্ট ইট, এখানে আমরা ইট ব্যবহার করেছি। আবার দ্যাট ওয়াজ আ গ্রেট মুভি, এটি খুবই ভালো একটি মুভি ছিল। সো ওয়াজেন্ট ইট, এখানেও কিন্তু আমরা আবার ইট ব্যবহার করেছি, কারণ এখানে দ্যাট আছে, দিস আছে। দিস আর দ্যাট হচ্ছে সিঙ্গুলার, আর যদি প্লুরাল হয়, দিস বা দোজ হয়, তাহলে দে ব্যবহার হবে। যেমন দিস আর ইয়োর পেন্সিলস, এগুলো হচ্ছে তোমার পেন্সিল, আরেন্ট দে, আচ্ছা দে ব্যবহৃত হয়েছে। দোজ ওয়ার গুড ডেজ, দিনগুলো খুবই ভালো ছিল, এই যে ওয়ারেন্ট দে, ভালো ছিল নাকি? সো যদি থাকে দোজ বা দিস তাহলে আমাদের প্লুরাল হবে, অর্থাৎ দে ব্যবহৃত হবে, এবং যদি দিস আর দ্যাট থাকে সেক্ষেত্রে আমাদের ইট ব্যবহৃত হবে, কারণ এগুলো সিঙ্গুলার। আচ্ছা, সেমি নেগেটিভ ভার্বস। সেমি নেগেটিভ ভার্ব মানে বোঝাতে হচ্ছে যেগুলো দেখে মনে হয় যে পজিটিভ কিন্তু আসলে ওগুলো নেগেটিভ। যেমন আমরা আগেই আলোচনা করেছি, হি হার্ডলি কামস হিয়ার, সেখানে কদাচিৎ আসে, মানে আসে না বললেই চলে। সো ডাজ হি, এখানে যেহেতু এটা নেগেটিভ অর্থ প্রকাশ করছে তাই আমরা ট্যাগ কোয়েশ্চেনটা এখানে পজিটিভ করছি, নেগেটিভ কিন্তু করছি না। এখানে উদাহরণ একাধিক দেওয়া আছে, দেয়ার ওয়াজ স্কার্সলি এনি ট্রাফিক, সেখানে ট্রাফিক ছিল না বললেই চলে। ওয়াজ দেয়ার, ছিল কি? সো তোমরা আশা করি এগুলো বুঝতেছো। সো এগুলো তোমরা একটু নোট করে নিও। আচ্ছা, যদি মডেল ভার্বস থাকে যেমন ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, আউট টু, মাস্ট, এগুলো হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব থাকলে উদাহরণ দেখো, শি ক্যান সলভ দ্য প্রবলেম, এখানে ক্যান হচ্ছে মডেল ভার্ব, কান্ট শি। মডেল ভার্ব যদি থাকে, মডেল ভার্বের সাথে তোমরা নট যুক্ত করে দিয়ে ওই করতে পারবো। যদি এখানেই নট থাকে তাহলে ওখানে আর নট দেওয়ার দরকার নেই। সো মডেল ভার্বের ইউজও আমরা আগেই আলোচনা করেছি, তো এখানে আমরা আর সময় নষ্ট করছি না। স্পেশাল ইউজ অফ মাস্ট যদি থাকে, মাস্ট দ্বারা যদি ডিউটি বোঝানো হয়, যে তোমার কাজ বোঝানো হয়, সেক্ষেত্রে তোমার এক ধরনের ব্যবহার হবে। আর যদি বিলিভ বোঝানো হয় কিংবা বিশ্বাস, অর্থাৎ বিশ্বাস বোঝানো হয়, কিংবা লজিক্যাল ডিডাকশন মানে হচ্ছে যৌক্তিক অনুমান, যদি এইগুলো বোঝানো হয় সেক্ষেত্রে তোমার ইজন্ট হি ব্যবহৃত হবে বা হ্যাজন্ট শি ব্যবহৃত হবে, ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট। এখানে কিন্তু ট্যাগ কোয়েশ্চেন আমরা ব্যবহার করব। কিন্তু যদি ডিউটি বা অব্লিগেশন বোঝানো হয় সেক্ষেত্রে মাস্টের সাথে নট যুক্ত করে দিয়ে আমরা ক্লোজ করে দেব, ঠিক আছে? কিন্তু যখন এটা লজিক্যাল ডিডাকশন কিংবা বিলিভ অর্থাৎ বিশ্বাস কিংবা যৌক্তিক কোনো অনুমান বোঝাবে, সেক্ষেত্রে কিন্তু আমরা সাবজেক্টের উপর নির্ভর করে এখানে ট্যাগ কোয়েশ্চেনটা করব। যেমন হি মাস্ট বি আ ডক্টর, সে অবশ্যই একজন ডক্টর হবে। সেটা কিন্তু আমরা তার প্রেজেন্ট হয়তো পড়াশোনার উপর নির্ভর করে আমরা একটা ভবিষ্যৎবাণী করছি যে সে অবশ্যই ডাক্তার হবে, এটা কিন্তু আমাদের একটি অনুমান কিংবা একটা বিশ্বাস যে সে ডাক্তার হবে। সো এইটার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, ইজন্ট হি, এখানে কিন্তু আর মাস্টের সাথে নট যুক্ত করে আমরা ব্যবহার করছি না। আবার শি মাস্ট হ্যাভ রিচড হোম, তার এতক্ষণ বাড়ি পৌঁছে যাওয়ার কথা, এটা আমাদের একটা বিশ্বাস যে সে অনেকক্ষণ আগে রওনা দিয়েছে, সুতরাং সে বাড়িতে পৌঁছে যাওয়ার কথা। সেক্ষেত্রেও কিন্তু আমরা আবার হ্যাজ অ্যান্ড শি ব্যবহার করছি, ঠিক আছে? ডিপেন্ডিং অন সাবজেক্ট, এখানে কিন্তু আমরা ট্যাগ কোয়েশ্চেনটা ব্যবহার করছি, এখানে আর মাস্টের উপর আমরা নির্ভরশীল নই। সো এটাও তোমরা মনে রাখবো। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেগেটিভ স্টেটমেন্ট এবং পজিটিভ ট্যাগের কিছু এক্সাম্পল রয়েছে, তোমরা এইগুলো নোট করে নিবে কিংবা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, কিংবা আমরা যেহেতু এটা
ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে এটা করে নিতে পারো। আচ্ছা, যে কমন মিস্টেকগুলো মানুষ করে থাকে সেগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। যেমন হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। এখানে আমরা অনেকেই করি কি ইজ হি, এটা দেন, এটা কিন্তু ঠিক না, ইজেন্ট হি হবে। এটাকে বলা হচ্ছে পোলারিটি এরর, অর্থাৎ যে আমরা যে ইজ নট দিচ্ছি না, নেগেটিভকে পজিটিভ করছি না বা পজিটিভকে নেগেটিভ করছি না, এই ভুলটা কিন্তু আমরা সাধারণত করে থাকি। তারপর হি ডাজ নট সিং, ডাজন্ট শি, হি ডাজ নট সিং, সে গান গান, এটা অলরেডি নেগেটিভ স্টেটমেন্ট। এটাকে যদি আমরা ট্যাগ কোয়েশ্চেনে নেগেটিভ করি তাহলে তো ভুল হবে। সো হি ডাজ নট সিং, এইটার হবে হলো ডাজ শি, সে কি গান গায়। সো যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ হবে, পজিটিভ থাকলে নেগেটিভ হবে, আমরা আগে থেকে বলতেছি। সো এইটা তোমরা এখান থেকে নোট করে নিতে পারো। বাকি এখানে এই আলোচনা আমরা আগেই করেছি। সো আমরা পরবর্তীতে যাচ্ছি। দ্য স্টেপ 5 বলা হয়েছে মেথড টু সলভ এনি ট্যাগ কোয়েশ্চেন। এখানে কিছু রুলস দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই রুলসগুলো ব্যবহার করে তোমরা যে কোনো ট্যাগ কোয়েশ্চেন সলভ করতে পারবা। এখানে যেগুলো দেওয়া আছে, যখন দেওয়া আছে প্রথমে আমাদের চেক করতে হবে পোলারিটি, অর্থাৎ ওটা নেগেটিভে আছে না পজিটিভ ফর্মে আছে স্টেটমেন্টটা। তারপরে আমাদের অক্সিলারি ভার্বটা খুঁজে বের করতে হবে। তারপর রিভার্স পোলারিটি দিতে হবে, অর্থাৎ যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ করে দিতে হবে এবং পজিটিভ থাকলে নেগেটিভ করে দিতে হবে। তারপরে কনভার্ট সাবজেক্ট, অর্থাৎ যে কোনো সাবজেক্ট থাকলে ওটাকে আমরা প্রোনাউনে নিয়ে যাবো, যেহেতু ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউনই ইউজ হয়। সো এটাকে কনভার্ট করে আমরা সাবজেক্টের উপর ডিপেন্ড করে আমরা একটা প্রোনাউন তৈরি করবো, যেমন প্রোনাউন আছে হি, শি, ইট, দে, এগুলো। তারপর স্টেপ 5-এ গিয়ে আমরা একটা কমা এবং কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট, এটা অনেকেই মিস করে দেয়। যদি তোমরা এই কমা বা এই প্রশ্নবোধক চিহ্ন না দাও তাহলে কিন্তু কোনো মার্ক পাবে না, যদিও তোমাদের ট্যাগ কোয়েশ্চেনটা ঠিক হয়ে থাকে। আমি কিন্তু বারবার এটা বলছি, কারণ অনেকেই এই মিস্টেকটা করে, এত পরিশ্রম করে পড়েও কিন্তু তখন আর কোনো লাভ হয় না। যাই হোক, দেখো এখানে একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে তোমরা কিভাবে এটাকে মানে একটা ট্যাগ কোয়েশ্চেনকে সলভ করবা। প্রথমে তোমরা দেখবা যে এই স্টেটমেন্ট পজিটিভ, এটা কি পজিটিভ কিনা কিংবা নেগেটিভ, এগুলো দেখে দেখে এখানে কিছু বেসিক রুলস দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিও। এগুলো আমরা আলোচনা করেছি, সেক্ষেত্রে আর আলোচনার কোনো দরকার নেই। তারপর মোটামুটি এই হচ্ছে আমাদের ক্লাস। যে রুলস পড়ালাম এগুলো যদি তোমরা এখন ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য প্র্যাকটিস শিট। এই প্র্যাকটিস শিটটা তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে, যে স্লাইড দিচ্ছি সেখানে এই কোয়েশ্চেনগুলো থাকবে, তোমরা এগুলো সলভ করবে এবং সলভ করার পরে কিন্তু যা অ্যান্সারও দেওয়া আছে। সো তোমরা চেক করে নিতে পারবে যে তোমাদের অ্যান্সারগুলো সঠিক হচ্ছে কি না। এবং তোমরা এগুলো সলভ করার পরে দেখো আরও অনেকগুলো কোয়েশ্চেন দেওয়া আছে। এই কোয়েশ্চেনগুলো সলভ করার পরে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো যে তোমাদের কয়টা কোয়েশ্চেন ঠিক হলো। এবং এই যে আমাদের কিছু আবার গোল্ডেন রুলস দেওয়া আছে, যেগুলো মোটামুটি বেসিক রুলস বলা চলে। সো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং এক্সামে অবশ্যই অ্যাটেন্ড করবে। ধন্যবাদ।